স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সলভ করে দেখাবো 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের পেজ নাম্বার 127 সিন আনসিন এবং গ্রামার। এই 127 পেজের সিন আনসিন গ্রামার আমি তোমাদের ব্যাখ্যা সহ সমাধান করব। তার পাশাপাশি জানিয়ে রাখি শুধু এই পেজ বলে নয়, তোমাদের 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের প্রতিটা ইংলিশ পেজেরই কিন্তু সিন আনসিন গ্রামার এবং ভোকাবুলারি তার সাথে রাইটিং স্কিলের সমস্ত ভিডিও তোমরা আমার চ্যানেলে উপরে আই বটনে এবং আমার চ্যানেলের মধ্যে গিয়ে যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখানে পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো একের দাগেই প্রথমে কি দিয়েছে, এখানে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন প্যাসেজ আছে। আমি সিন প্যাসেজ বলে আর পড়ছি না, তোমরা বুঝতেই পারছো গল্পটা নেওয়া হয়েছে দ্য ক্যাট থেকে। আমরা ডিরেক্ট কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসবো। দেখো এর দাগে কি দিয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমাদের সঠিক উত্তরটা বাছাই করে লিখতে হবে, অর্থাৎ এমসিকিউ দিয়েছে। আমি সলভ করে দিয়েছি, তোমাদের পড়িয়ে একবার মানে বলে দিই। প্রথমে এরটা, ট্রু লাইফ বিগিনস ফর দ্য ক্যাট আফটার হি। সত্যিকারের জীবন বিড়ালের শুরু হয় কখন? সঠিক উত্তর হবে অপশান 1, গোজ আউট অফ দ্য রুম, যখন সে ঘরের বাইরে বেরিয়ে যায়। এরপরে বিয়েরটায় চলে এসো, দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ। বিড়ালের চালচলন কেমন হয়? সঠিক উত্তর হবে অপশান 1, স্লো অ্যান্ড নয়েসলেস, ধীর গতিতে, এবং সে হচ্ছে কোনো রকম আওয়াজ করে না, অর্থাৎ নিঃশব্দে। এরপরে তোমরা সিয়েরটা চলে এসো, এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড। নতুন জায়গায় যদি নির্বাসনে যায়, দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন এ নিউ। সঠিক উত্তর হবে অপশান 2, জিওগ্রাফি। তাকে কিন্তু সেই জায়গাটা নতুন করে জিওগ্রাফি অর্থাৎ ভূগোলটা জানতে হয়। ডিএরটায় চলে এসো, দ্য নাইট অ্যাডভেঞ্চার অফ দ্য ক্যাট ইজ কম্পেয়ার টু বি। বিড়ালের যে রাতের বা নৈশকালীন অভিযান সেটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান 4, মোর চিভালরাস দ্যান দ্য কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। রাজা আর্থারের যোদ্ধাদের যে অভিযান ছিল তার থেকেও বেশি সাহসী কিন্তু বিড়ালের নৈশকালীন অভিযান। এমসিকিউ এর লাস্টে চলে এসো, ইয়েরটা, দ্য স্পোর্টিং গ্রাউন্ড অফ দ্য ক্যাট ইজ। বিড়ালদের খেলার জায়গা বা শিকারের জায়গা সেটা কোনটা? সঠিক উত্তর হবে অপশান 4, দ্য সুবারবান ব্যাকইয়ার্ডস, অর্থাৎ শহরতলির বাড়ির পিছনের দিকের অংশগুলো। এখানে আমাদের 5টা এমসিকিউ কমপ্লিট হলো। এরপর তোমরা বিয়ের দাগে চলে এসো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে একেরটায় দেখো, প্রথমে ড্যাশ দেওয়া আছে শূন্যস্থান, ওখানে উত্তরটা লিখতে হবে। আর থট টু বি দ্য এনিমিস অফ দ্য ক্যাট, কাদেরকে বিড়ালের শত্রু বলে বিবেচনা করা হয়? তাহলে বিয়ের একেরটার অ্যান্সার কি হবে? ডগস অ্যান্ড স্মল বয়েস উইথ স্টোনস। কুকুরেরা এবং ছোট ছোট ছেলেরা যারা পাথর নিয়ে ঘোরে তারা কি না থট টু বি দ্য এনিমিস অফ দ্য ক্যাট, তাদেরকেই বিড়ালের শত্রু বলে বিবেচনা করা হয়। দুয়েরটা কি বলেছে দেখো, লিভিং হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে ছেড়ে দ্য ক্যাট ইজ আনউইলিং টু গো উইথ দ্য ফ্যামিলি। বিড়াল কি করে? পরিবারের সাথে যেতে সে অনিচ্ছুক। আনউইলিং মানে অনিচ্ছুক, টু এ নিউ প্লেস, নতুন জায়গায়, বিকজ কারণ। তাহলে কেন সে তার বন্ধুদেরকে ছেড়ে পরিবারের সাথে নতুন জায়গায় যেতে চায় না? আমি এর দুটো উত্তর লিখিয়েছি, তোমরা যে কোনো একটা লিখবে, দুটোই ঠিক। প্রথমে লিখিয়েছি বিকজ হি নোজ এভরি ল্যান্ডমার্ক অফ হিস এরিয়া, কারণ সে তার এলাকার সমস্ত বিশেষ জায়গাগুলো চেনে, তাই সে যেতে চায় না, এটাও হবে। নাহলে তারপরে লিখতে পারো, ইন এ নিউ ল্যান্ড হি হ্যাজ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, নতুন জায়গায় গেলে তাকে সেই নতুন জায়গাকার নতুন করে ভূগোলটা জানতে হবে, তাই সে যেতে চায় না। দুটোই সঠিক উত্তর, তোমরা যে কোনো একটা লিখবে। এবার বিয়ের 3এরটায় চলে এসো, ইন অর্ডার টু টেস্ট দ্য ওয়ার্কিং অ্যাবিলিটি অফ হিস মাসেলস দ্য ক্যাট। মাসেল অর্থাৎ পেশি, পেশির ওয়ার্কিং অ্যাবিলিটি মানে পেশি ঠিকঠাক কাজ করছে কিনা, পেশির সক্ষমতা পরীক্ষা করার জন্য ইন অর্ডার টু টেস্ট বলেছে। পরীক্ষা করার জন্য বিড়াল কি করে না, বিড়াল কি করে দেখো বিয়ের 3এরটা লিখেছি, স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, সে নিজেকে কয়েকবার প্রসারিত করে নেয়, একটু ব্যায়াম করে দেখে নেয় তার মাসেল বা পেশিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। এরপরে তোমরা সিয়ের দাগে চলে এসো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান বা তথ্য নিয়ে চারটা ফিল করতে হবে। বাঁ দিকে দিয়েছে হোয়েন অর্থাৎ কখন, আর ডান দিকে দিয়েছে হোয়াট অর্থাৎ কি। একেরটায় দেখো হোয়াট অর্থাৎ কিতে বলা আছে, দ্য শ্যাডোস অফ দ্য ক্যাটস অ্যাপিয়ার, যে বিড়ালদের ছায়ার আবির্ভাব ঘটে। তাহলে হোয়েন কখন ঘটে? দেখো সি এর একেরটা কি লিখেছি, ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ,
যখন প্রায় থাবার কাছে মাথাটাকে নামিয়ে দ্য ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কাইন্ডার্ড, বিড়াল যখন তার আপনজনদের ডাক দেয়, তাহলে বিড়াল কি করে, তার মাথাটাকে প্রায় কি করে থাবার কাছে নত করে, ড্রুপিং মানে নামানো, এবং তার আপনজন বা চেনাশোনা মানুষদেরকে ডাকে, তখন তারা আসে এবং সেই জন্যেই বিড়ালদের ছায়ার আবির্ভাব ঘটে। আর দুয়েরটা কি বলেছে দেখো, হোয়েনে লেখা আছে দ্য ফ্যামিলি মুভস টু এ নিউ প্লেস, যখন পরিবার নতুন জায়গায় চলে যায়, তাহলে হোয়াট কি হয় দেখো, দ্য ক্যাট ইফ অ্যালাউড, যদি সেই বিড়ালটিকে অনুমতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে সেই পুরানো বাড়িতেই থেকে যায়, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টিনান্টস, এবং নতুন ভাড়াটেদের সাথে সে নিজেকে মিলিয়ে মিশিয়ে নেয় বা মানিয়ে নেয়। অ্যাটাচ মানে মানিয়ে নেওয়া, আর টিনান্টস মানে তো জানো ভাড়াটিয়া। তাহলে এখানে আমাদের সিন প্যাসেজ এর যে প্রোস ছিল অর্থাৎ গদ্যাংশ 12 নম্বর কমপ্লিট হলো। এরপর আমরা চলে আসবো সিনের পোয়েমে। দেখো পোয়েমটা বুঝতে পারছো মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে, যেহেতু সিন প্যাসেজ এটাও আমি পড়াচ্ছি না, ডিরেক্ট একদম কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসছি। এর দাগে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটাই টিক দিতে। এরটা ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি চোখের পাতা ফেলো না। হেয়ার ইউ রেফার্স, এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? অনেকের মনে হতে পারে অপশান 1 হবে অনলি দ্য পোয়েট, শুধুমাত্র কবিকে বোঝানো হয়েছে, কিন্তু এটা সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশান 4 অল হিউম্যান বিংস। ওই যে ওক গাছেরা যখন বলবে তোমরা চোখের পাতা ফেলো না, শুধু কবিকে বোঝায়নি, সমস্ত মানুষকে বোঝানো হয়েছে, তাই সঠিক উত্তর হবে অপশান 4 অল হিউম্যান বিংস। বিএডটা কি বলেছে, ইনএভিটেবল ডেথ উইল কাম টু দ্য পোয়েট আনলেস, ইনএভিটেবল ডেথ মানে হচ্ছে অবশ্যম্ভাবী মৃত্যু কবির হবে যদি না, আনলেস সঠিক উত্তর অপশান 3 আনলেস হি প্রমিসেস টু প্ল্যান্ট ট্রিজ, যদি না সে গাছ বসানোর প্রতিজ্ঞা নেয়। প্রমিসেস স্পেলিংটা একটু ভুল আছে, ওখানে প্রনিসেস হয়ে গেছে, এনটা এম হবে। সি এরটায় চলে এসো, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই মিনস, তুমি বা তোমরা চোখের পাতা ফেলো না, এটার মানে কি? সঠিক উত্তর হবে অপশান 1 ইউ ডু নট বদার, যে তোমরা চিন্তাই করো না, মানে তোমরা পরোয়াই করো না, এটা মানে এইটা। এরপরে লাস্টেরটা চলে এসো ডিএরটা, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকউড, যখন কবি ওক গাছের জঙ্গলের বাইরে এসেছিল, হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ, তার হৃদয়টা কিসের ছিল? সঠিক উত্তর হবে অপশান 2 ট্রি, গাছের। আমরা কবিতায় পড়েছি যখন হেঁটে আসছিল তার হাঁটাটা ছিল মানব শিশুর মতো, কিন্তু হৃদয়টা হয়ে গেছিল গাছের। এরপরে আমরা বিয়ের দাগে চলে আসব। প্রশ্ন উত্তর দেখো, দুটো প্রশ্ন আছে, প্রশ্নগুলো পড়ি এবং তার অ্যান্সারগুলো আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। প্রথমে বিয়ের একেরটা, হাউ ওয়ার দ্য ওক ট্রিজ টর্চার্ড ইন হিউম্যান হ্যান্ডস, কীভাবে ওক গাছেরা টর্চার অর্থাৎ অত্যাচারিত হয়েছে মানব হাতে, মানে মানুষরা কিভাবে ওক গাছদের অত্যাচার করেছে। তো বিয়ের একের অ্যান্সারটা কী লিখেছি দেখো, দ্য ওক ট্রিজ আর চপ ডাউন, প্যাসিভ ভয়েসে লিখেছি প্রেজেন্ট টেন্সে, দ্য ওক ট্রিজ আর চপ ডাউন, ওক গাছেদের টুকরো টুকরো করে কাটা হয়, টর্ন আপ ছাড়িয়ে ফেলা হয়, বাই দ্য হিউম্যান বিংস, কাদের দ্বারা? মানুষের দ্বারা, মানে আমরাই এটা করি বলে। এরপর আমরা প্রশ্ন থেকে লিখে দিয়েছি দাস অ্যাড করেছি, দাস মানে হচ্ছে এইভাবে, দাস দ্য ওক ট্রিজ আর টর্চার্ড ইন হিউম্যান হ্যান্ডস, যেমন প্রশ্নটা ছিল লিখে দিয়েছি, এইভাবেই ওক গাছেরা অত্যাচারিত হয় মানব হাতে। এরপরে দেখো বিয়ের 2 প্রশ্নটায় চলে এসো, হোয়াট ওয়াজ দ্য নোবেল রিয়েলাইজেশন অফ দ্য পোয়েট, সেই মহৎ যে রিয়েলাইজেশন, যে অনুভূতিটা কবির হয়েছিল আফটার ইজ ভিজিট টু দ্য ওকউড, ওক গাছের জঙ্গলে ভ্রমণ করার পর, সেটা কি? তাহলে ওক গাছের জঙ্গলে ভ্রমণ করে কবির কি অনুভূতি হয়েছিল, কোন মহৎ অনুভূতি? আমরা প্রশ্নটা দেখে দেখে লিখবো, হোয়াট ওয়াজটা বাদ দেবো, দা থেকে শুরু করব। দেখো প্রশ্নটা লিখে নিয়েছি, দ্য নোবেল রিয়েলাইজেশন অফ দ্য পোয়েট আফটার ইজ ভিজিট টু দ্য ওকউড ওয়াজ দ্যাট, সেই জঙ্গলে ওক গাছের জঙ্গলে ভ্রমণ করার পর যে মহৎ অনুভূতি বা যে তার রিয়েলাইজেশন, কবির যে একটা অনুভূতি হয়েছিল সেটা কি না, হিজ ওয়াক ওয়াজ লাইক এ হিউম্যান চাইল্ড, তার হাঁটাটা ছিল মানব শিশুর মতো, বাট হিজ হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু তার হৃদয়টা হয়ে গেছিল কিন্তু একটা গাছের। এখানে আমাদের পোয়েম যে প্যাসেজটা ছিল মানে কবিতা থেকে যে সিন, সেখানেও 4 4 8 নাম্বার কমপ্লিট হলো এবং সিন প্যাসেজের 20 মার্কস কমপ্লিট হলো। এরপর আমরা আনসিন প্যাসেজে চলে আসবো। কি বলেছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, প্যাসেজটা পড়ে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি তোমাদের প্যাসেজটা এখানে পড়িয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের বলে রাখি পরীক্ষার হলে কিন্তু তোমাদেরই নিজেদের প্যাসেজটা পড়ে মানে বুঝে করতে হবে। অনেকে প্যাসেজ না পড়েই প্রশ্ন উত্তর সলভ করা শুরু করে দাও, তাদের বলে রাখছি তাতে কিন্তু সময় বেশি যায়। তোমরা অবশ্যই একবার প্যাসেজটাকে পড়বে, পারলে 2 বার পড়বে, আর পড়তে পড়তে যেখানগুলো ইম্পর্টেন্ট, কোনো নাম লেখা আছে, বয়স, সাল, কোনো ইম্পর্টেন্ট তথ্য থাকলে
সেখানগুলোকে আন্ডারলাইন করবে। এতে কি সুবিধা হবে, পরে এমসিকিউ, ট্রু ফলস বা প্রশ্ন উত্তর করার সময় বেশি খুঁজতে হবে না। তো চলো প্যাসেজটা পড়িয়ে দিই, একটা রিপোর্ট প্যাসেজ, কলকাতা এপ্রিল 9 ছাপা হয়েছিল। দ্য সিটি saw its 5th diseased organ donation of the year on Saturday. এই শহর শনিবার দেখলো এই বছর মৃত মানুষের অঙ্গদান, যেটা 5 নম্বর 5th diseased organ donation, মানে এই বছরে পঞ্চমবার কোনো মৃত মানুষ, ডিজিজড মানে মৃত, সেই মৃত মানুষের অর্গান ডোনেশন অর্থাৎ অঙ্গদান করা হলো। when the organs of a 23-year-old deceased, বলে নেক্সট পেজে এসো, ডিজিজ ডোনর, যখন কি হয়েছে না 23 বছর বয়সী একটা মৃত দাতার তার যে অঙ্গগুলো সেগুলো কি করা হয়েছে, ওয়ার রিট্রাইভড, সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে, অ্যান্ড ট্রান্সপ্ল্যান্টেড এবং প্রতিস্থাপন করা হয়েছে ইন 6 পেশেন্ট, 6টা রোগীর মধ্যে। তাহলে একজন মারা গেছে, তার অঙ্গগুলো নিয়ে 6 জনের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে। while 4 পেশেন্টস ব্যাটলিং অর্গান ফেলিউর, 4 জন এদের মধ্যে কারা, অর্গান ফেলিউর, যাদের অঙ্গ খারাপ হয়ে গেছে, আর লুকিং ফরওয়ার্ড টু এ ফ্রেশ লিস অফ লাইফ, এরা নতুন বা সতেজ জীবনের অপেক্ষায় ছিল যে কেউ যদি এদের অঙ্গ দান করে এদের জীবনটা বাঁচবে। আর কি হয়েছে দেখো, 2 পেশেন্টস ইন চেন্নাই, 2 জন চেন্নাইয়ের রুগী, স্ট্যান্ড টু বেনিফিট বাই নীলশেখর মণ্ডলস অর্গান, এই নীলশেখর মণ্ডল যিনি মারা গেছেন তার অর্গান, তার অঙ্গ পেয়ে 2 জন লাভবান হবে, মানে 2 জনকার জীবন বাঁচবে। 2 জন হচ্ছে চেন্নাইয়ের, টোটাল 6 জন রুগী, তার মধ্যে 2 জন হচ্ছে চেন্নাইয়ের। তারপরে কি বলেছে দেখো, আচ্ছা, হু ওয়াজ ডিক্লেয়ার্ড ব্রেন ডেড অ্যাট অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল MH, যাকে কিনা ব্রেন ডেড মানে এর মস্তিষ্ক পুরো ডেড হয়ে গেছে এই নীলশেখর মণ্ডলের, সেটা ঘোষণা করা হয় কোথায়, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে, যার শর্ট ফর্ম হচ্ছে AMH। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো, ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবারের জন্য, দ্য স্মল বাওয়েল অফ এ ডিজিজ ডোনর, এই মৃত কোনো দাতার বাওয়েল, বাওয়েল মানে হচ্ছে অন্ত্র, মানে যেটাকে বললে বুঝতে পারবে নাড়ি ভুঁড়ি, এই প্রথমবার কোনো মৃত দাতার নাড়ি ভুঁড়িটাকেও রিট্রাইভ করা হয়েছে, মানে ওটাকে হচ্ছে পুনরুদ্ধার করা হয়েছে, অ্যান্ড হারভেস্টেড ইন বেঙ্গল, এবং বাংলাতেই সেটা প্রতিস্থাপন হয়েছে। ROTTO ইস্ট আফটার কন্ট্যাক্টিং আদার স্টেটস অ্যান্ড NOTTO, এটা কোনো সংস্থা যারা একে অপরের সাথে যোগাযোগ করেছে, অ্যালোকেটেড দ্য স্মল বাওয়েল টু MGM হসপিটাল ইন চেন্নাই, তো সেই যে বাওয়েল অর্থাৎ অন্ত্র বা নাড়ি ভুঁড়ি সেটা চেন্নাইয়ের MGM হসপিটালে অ্যালোকেট করা হয়েছে অর্থাৎ দান করা হয়েছে। টু বি ট্রান্সপ্ল্যান্টেড অন এ 8 years old, সেটা কি হবে, 8 বছর বয়সী একটা বাচ্চার মধ্যে প্রতিস্থাপন করা হবে, ট্রান্সপ্ল্যান্ট করা হবে। এই যে বললাম ইম্পর্টেন্ট তথ্যগুলোতে আন্ডারলাইন করবে, তাহলে বাওয়েল মানে অন্ত্র বা নাড়ি ভুঁড়িটা কাকে দেওয়া হচ্ছে, একটা 8 বছর বয়সী শিশুকে। আর কি, দ্য হার্ট টু এ 47-year-old মেল অ্যাট অ্যাপোলো হসপিটাল, হৃদয়টা হার্টটা দেওয়া হবে অ্যাপোলো হসপিটালে 47 বছর বয়সী একটা পুরুষকে। 1 কিডনি টু এ 54-year-old মেল অ্যাট অ্যাপোলো হসপিটাল, অ্যাপোলো হসপিটালেরই আরেকটা 54 বছর বয়সী মেল পুরুষকে দেওয়া হবে একটা কিডনি। আর অ্যানাদার কিডনি টু এ 30-year-old মেল অ্যাট কমান্ড হসপিটাল, এবং কমান্ড হসপিটালে 30 বছর বয়সী আরেকটা পুরুষকে আরেকটা কিডনি দেওয়া হবে। দেখবে একটা কিডনিতেও মানুষ কিন্তু বাঁচতে পারে, তাই 2টো কিডনি 2 জনকে দেওয়া হচ্ছে। অ্যান্ড দ্য লাংস টু এ 59-year-old মেল অ্যাট MGM হসপিটাল ইন চেন্নাই, এবং লাংসটা ফুসফুসটা দেওয়া হচ্ছে MGM হসপিটালের চেন্নাইয়ের হচ্ছে 59 বছরের এক বৃদ্ধ পুরুষকে। তাহলে দেখতে পাচ্ছ চেন্নাইয়ের এই 59 বছরের বৃদ্ধ পুরুষ আর একটা ওই শিশুকে দেওয়া হচ্ছে, আর বাকি 4টে আমাদের এখানে বাংলাতেই রয়েছে। পরের প্যারাগ্রাফে চলে এসো, মন্ডল হ্যাড সাস্টেন্ড এ গ্রিভিয়াস হেড ইনজুরি, মন্ডল কি পেয়েছিল না হচ্ছে একটা গুরুতর, গ্রিভিয়াস মানে মর্মান্তিক বা গুরুতর, তার মাথায় ইনজুরি আঘাত পেয়েছিল ইন এ রোড অ্যাক্সিডেন্ট লাস্ট স্যাটারডে, গত শনিবার এক পথ দুর্ঘটনায়। দ্য রেসিডেন্ট অফ কিসমত রাধাকান্তপুর ইন পশ্চিম মেদিনীপুর সোনাখালী, তো পশ্চিম মেদিনীপুরের সোনাখালীর কিসমত রাধাকান্তপুরের বাসিন্দা এই যে নীলশেখর মণ্ডল, যার নাম আগে বলা হলো, ওয়াজ বট টু AMH অন এপ্রিল 2, এপ্রিলের 2 তারিখে তাকে AMH মানে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে আনা হয়। ডেসপাইট ইন্টেন্সিভ সাপোর্ট, প্রচণ্ড পরিমাণে সাপোর্ট দেওয়ার পরেও, ইন্টেন্সিভ মানে প্রচণ্ড পরিমাণে তাকে তদারকি করা হয়েছে। মন্ডল হু জাস্ট গ্র্যাজুয়েটেড ইন ইঞ্জিনিয়ারিং, সে সবেমাত্র কিসে গ্র্যাজুয়েট করেছে, ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েট হয়েছে, সাফার্ড ব্রেন স্টেম ডেথ, কিন্তু তার যে মাথার মস্তিষ্কের যে স্নায়ু সেগুলো কী হয়ে গেছে, ডেথ হয়ে গেছে, মানে মস্তিষ্কটাই কাজ করা বন্ধ করে দিয়েছে, মৃত।
এরপরে কি বলা হয়েছে দেখো, দেবপ্রসাদ মণ্ডল হু ইজ প্রফেসর ইন আইআইটি রোহতাক অ্যান্ড এ কাজিন। তো যে মারা গেছে তার একজন কাজিন মানে খুড়তুতো ভাই, সে হচ্ছে, তার নাম দেবপ্রসাদ মণ্ডল, সে হচ্ছে আইআইটি রোহতাকের এক প্রফেসর। গট দ্য ফ্যামিলি টু এগ্রি টু দ্য ডোনেশন। তো সে কি করেছে, ফ্যামিলিকে রাজি করিয়েছে এই ডোনেশন মানে অঙ্গ যাতে দান করে। সেড অ্যানাদার কাজিন, এই খবরটা আর একটা খুড়তুতো ভাই দিয়েছে যার নাম তারকনাথ। মণ্ডলস ফাদার, মণ্ডলের বাবা যার নাম শেখর রঞ্জন, কনসেন্টেড টু দ্য ডোনেশন, সে এই যে দান করা হবে অঙ্গদান সেটাতে কনসেন্ট দিয়েছে, কনসেন্ট মানে অনুমতি দিয়েছেন। লাস্ট প্যারাগ্রাফে চলে এসো। হি ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট অ্যান্ড অ্যান অনলি চাইল্ড টু হিজ পেরেন্টস। সে খুব পড়াশোনায় ভালো স্টুডেন্ট ছিল, ব্রাইট স্টুডেন্ট মানে মেধাবী ছাত্র, এবং অনলি চাইল্ড টু হিজ পেরেন্টস, এবং তার বাবা মায়ের একমাত্র সন্তান মানে ভাই বোন আর নেই। ডেসপাইট দ্য লস, এই ক্ষতির পরেও মানে ছেলে মারা গেছে, হিজ পেরেন্টস আর মাচ অ্যাট সোলেস আফটার ডোনেটিং হিজ অর্গানস, কিন্তু তার বাবা মা অঙ্গ দান করার পরে একটু শান্তি বা সান্ত্বনা পেয়েছে। সোলেস মানে সান্ত্বনা। সেট প্রসেনজিৎ বেরাই, ফ্যামিলি ফ্রেন্ড, এই পরিবারের বন্ধু প্রসেনজিৎ বেরাই কথাটা জানিয়েছে। উই স্যালুট দ্য ফ্যামিলি হু কেম ফরওয়ার্ড টু দ্য ডোনেশন, আমরা সেই পরিবারকে স্যালুট জানাই যারা অঙ্গদানের জন্য এগিয়ে এসেছে। এটা কে বলেছে, সেট ইন্দ্রজিৎ তিওয়ারি। ইন্দ্রজিৎ তিওয়ারি বলেছেন, তিনি কে, হেড গ্যাস্ট্রোক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিট অ্যাট অ্যাপোলো। অ্যাপোলোর যে গ্যাস্ট্রোক্রিটিক্যাল কেয়ার আছে এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিট আছে তার হেড, এবং এর পাশাপাশি ইনি আরও কি, অলসো দ্য চেয়ারম্যান অফ বেঙ্গল অর্গান ডোনেশন সোসাইটি। বেঙ্গলের যে অর্গান ডোনেশন মানে এই অঙ্গদানের যে সোসাইটি আছে তার চেয়ারম্যান, ইনি এই কথাটা বলেছেন ইন্দ্রজিৎ তিওয়ারি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট এ স্মল বাওয়েল হ্যাজ বিন হারভেস্টেড ইন দ্য সিটি। এটা হচ্ছে প্রথমবার যখন একটা ছোট্ট অন্ত্র বা নাড়ি ভুঁড়িও একজনকার শরীরে প্রতিস্থাপন করা হলো। সেড এ সোর্স অন ROTTO ইস্ট, এটা একটা সোর্স থেকে জানা গেছে। দেখো এটা একটা রিপোর্ট অ্যাডাপ্টেড ফ্রম হিন্দুস্তান টাইমস, হিন্দুস্তান টাইমসে এটা ছাপা হয়েছিল। তো চলো তোমাদের খুব সুন্দর করে আনসিনটা বাংলা মানে বুঝে পড়িয়ে দিলুম, এরপর আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসবো। প্রথমে 6টা MCQ কি বলেছে, টিক দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটাই টিক দিতে হবে। একেরটা, নীলশেখর মণ্ডল ওয়াজ ফ্রম, সঠিক উত্তর হবে অপশান ডি, পশ্চিম মেদিনীপুর। নীলশেখর মণ্ডল কোথাকার বাসিন্দা, পশ্চিম মেদিনীপুরে। দুয়েরটা, হু ইজ দ্য চেয়ারম্যান অফ বেঙ্গল অর্গান ডোনেশন সোসাইটি, বাংলার যে অঙ্গদানের সোসাইটি আছে তার চেয়ারম্যানকে একটু আগেই বললাম, ইন্দ্রজিৎ তিওয়ারি। তিনেরটা চলে এসো, নাম্বার অফ পেশেন্টস রিসিভ নীলশেখরস অর্গান ইন কলকাতা ওয়ার, কতজন রুগী নীলশেখরের অঙ্গ কলকাতায় পেয়েছে, সঠিক উত্তর হবে অপশানে 4। এখানে যেন ভুল করে 6 করবে না, টোটাল 6 জন রুগী পেয়েছে, কিন্তু একটু আগেই বললাম 2 জন চেন্নাইয়ের, 4 জন কলকাতার। চারেরটা চলে এসো, ইন এডুকেশান, পড়াশোনায় মণ্ডল ওয়াজ এ, মণ্ডল ছিল, সঠিক উত্তর হবে অপশান এ, মেরিটোরিয়াস স্টুডেন্ট, অর্থাৎ মেধাবী ছাত্র, ওখানেই বলেছে ব্রাইট স্টুডেন্ট, পড়াশোনায় ভালো ছিল। পাঁচেরটা, বিফোর নীলশেখরস কেস দ্য ইভেন্টস অফ অর্গান ডোনেশন হ্যাপেন্ড ইন দিস ইয়ার ওয়ার, নীলশেখরের ঘটনার আগে শহরে এর আগে কতবার এই অঙ্গদানের ঘটনা ঘটেছে, সঠিক উত্তর হবে অপশান সি, 4 টাইমস। দেখবে আনসিনের শুরুতেই লেখা আছে 5th টাইমস, সেটা নীলশেখর মণ্ডলের ঘটনাটাকে ধরে, কিন্তু এখানে বলেছে নীলশেখর মণ্ডলের ঘটনা ছাড়া কতবার ঘটেছে, তাহলে 4 বার। আর লাস্টেরটা চলে এসো 6এরটা, MGM হসপিটাল ইজ সিচুয়েটেড ইন, MGM হসপিটাল কোথায় অবস্থিত, সঠিক উত্তর হবে অপশান বি, চেন্নাই অবস্থিত। এখানে আমাদের 6টা MCQ কমপ্লিট হলো। এরপর বিয়ের দাগে চলে এসো, এখানে ট্রু ফলস দিয়েছে, আমাদের বক্সে ট্রু ফলস লিখতে হবে এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টও প্রোভাইড করতে হবে। তোমরা জানো হয়তো, তাও বলে দিচ্ছি, সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু কোনো রকম চেঞ্জ করবে না, প্যাসেজে যা আছে হুবহু তাই লিখবে, টেন্স, ভার্ব বা প্রোনাউনের কোনো চেঞ্জ সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু চলে না। একেরটা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্য স্মল বাওয়েল অফ এ পার্সন ওয়াজ ডোনেটেড ইন কলকাতা, এইটা প্রথমবার যখন একটা মানুষের এক ক্ষুদ্র অন্ত্র বা নাড়িভুঁড়ি সেটাও কলকাতাতে ডোনেট করা হলো, তাহলে এটা কি হবে, এটা হবে ট্রু। দেখো হয়তো সেই ডোনেশানটা কাজে লেগেছে হয়তো চেন্নাইয়ের একটা শিশুকে, কিন্তু বেঙ্গলেই তো সেটা ডোনেট করা হয়েছে, তাই এটা ট্রু লিখবো। সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখেছি, ফর দ্য ফার্স্ট টাইম দ্য স্মল বাওয়েল অফ এ ডিজিজ ডোনর, এই প্রথমবারের জন্য কোনো মৃত মানুষের অন্ত্র বা নাড়িভুঁড়ি ওয়াজ রিট্রাইভড অ্যান্ড হারভেস্টেড ইন বেঙ্গল, যেটা কি করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে এবং প্রতিস্থাপন করা হয়েছে বাংলাতে। এখানে কলকাতা বলেছে, কিন্তু কলকাতা তো বাংলার মধ্যেই পড়ে, তাই এটাকে আমরা ট্রুই লিখব।
দুয়েরটা চলে এসো, নীলশেখর মণ্ডল ওয়াজ এ মেডিকেল স্টুডেন্ট। নীলশেখর মণ্ডল ছিলেন একজন মেডিকেলের ছাত্র, তাহলে এটা কী হবে? এটা ফলস অবশ্যই, কারণ একটু আগেই পড়েছি উনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলেন। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে লিখে দিয়েছি দেখো, মণ্ডল হু জাস্ট গ্র্যাজুয়েটেড ইন ইঞ্জিনিয়ারিং, যে সবেমাত্র ইঞ্জিনিয়ারিং পাস করেছিল, গ্র্যাজুয়েট হয়েছিল, সাফার্ড ব্রেন স্টেম ডেথ, তার ব্রেন ডেথ হয়ে গেছে, অর্থাৎ মস্তিষ্ক মৃত হয়েছে। সবকটা সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু হুবহু প্যাসেজ থেকেই লেখা, তোমরাও এইভাবেই লিখবে। এরপরে তিনেরটায় চলে এসো, ওয়ান কিডনি ওয়াজ ডোনেটেড টু 59-year-old ফিমেল পেশেন্ট অ্যাট অ্যাপোলো হসপিটাল। একটা কিডনি অ্যাপোলো হসপিটালের একটা 59 বছর বয়সী ফিমেলকে দেওয়া হয়েছে, মহিলাকে। তাহলে এটা কী হবে? এটা ফলস। আমরা যা কিছু দেখলাম ডোনেশান, বাচ্চাটার কথা বলা নেই, বাচ্চাটা ছেলে কি মেয়ে তাকে তো বাওয়েল দেওয়া হয়েছে, অন্ত্র, কিন্তু বাকি সব কিছু যা দান করা হয়েছে সবই কিন্তু মেল। সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখেছি? ওয়ান কিডনি টু এ 54-year-old মেল অ্যাট অ্যাপোলো হসপিটাল। একটা কিডনি দেওয়া হয়েছে অ্যাপোলো হসপিটালে 54 বছর বয়সী এক পুরুষকে। অ্যানাদার কিডনি টু এ 30-year-old মেল অ্যাট কমান্ড হসপিটাল। আর একটা কিডনি দেওয়া হয়েছে 30 বছর বয়সী এক পুরুষকে কমান্ড হসপিটালে। তাহলে দেখো এখানে মহিলাকে কিন্তু দেওয়া হয়নি। প্রথম কিডনিটা 54 বছর বয়সী এক পুরুষকে, আর দ্বিতীয়টাও 30 বছর বয়সী একটা পুরুষকে, তাই 3 নম্বরটা হবে ফলস। তাহলে এখানে আমাদের ট্রু ফলস শেষ হলো। এরপর আমরা সি এর দাগে চলে আসবো, কোয়েশ্চেন অ্যান্সার। প্রথম কোয়েশ্চেন কি আছে? নেম টু কাজিনস অফ নীলশেখর মণ্ডল। নীলশেখর মণ্ডলের 2 কাজিনের নাম লিখতে বলেছে। তাহলে কি লিখেছি দেখো, যেরকমভাবে প্রশ্নটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সেই লিখেছি। নেম অফ দ্য 2 কাজিনস অফ নীলশেখর মণ্ডল আর, নীলশেখর মণ্ডলের 2 খুড়তুতো ভাইয়ের নাম হলো, একটা লিখেছি দেবপ্রসাদ মণ্ডল, ওই যে আইআইটি রোহতাকের প্রফেসর, আর একজন লিখেছি, আচ্ছা দেবপ্রসাদ মণ্ডলের পরে তারকনাথ হয়ে গেছে, ওখানে অ্যান্ডা টাইপিং মিস্টেকে বাদ চলে গেছে, তোমরা লিখবে দেবপ্রসাদ মণ্ডল অ্যান্ড তারকনাথ। এই হচ্ছে 2 জন নীলশেখর মণ্ডলের খুড়তুতো ভাই বা দাদা। এরপরে সি এর 2-এরটায় চলে এসো, হাউ ডিড মণ্ডল সাফার ব্রেন ডেথ। মণ্ডলের ব্রেন ডেথ, এই যে তার মস্তিষ্ক মৃত হয়ে গেছে, এটা কি করে ঘটলো? হাউ ডিড দিয়ে প্রশ্ন করেছে, তো আমরা দেখো ডিড দিয়ে প্রশ্ন আছে তাই পাস্ট টেন্সে লিখবো। মণ্ডল সাফারটাকে করে দিচ্ছি সাফার্ড বলে প্রশ্ন দেখে লিখে নিয়েছি, মণ্ডল সাফার্ড ব্রেন ডেথ। মণ্ডলের এই যে মস্তিষ্ক মৃত হয়েছে কি করে? বাই সাস্টেনিং এ গ্রিভিয়াস হেড ইনজুরি ইন এ রোড অ্যাক্সিডেন্ট। একটা পথ দুর্ঘটনায় সে হচ্ছে গুরুতরভাবে মাথায় আঘাত পেয়েছে, সেই কারণেই কিন্তু তার মস্তিষ্ক ডেড বা মৃত হয়ে গেছে। 3-এর প্রশ্নটায় চলে এসো, হোয়ার ওয়াজ মণ্ডল অ্যাডমিটেড ফর ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার জন্য মণ্ডলকে কোথায় ভর্তি করা হয়েছিল? প্যাসিভ ভয়েসে প্রশ্ন করেছে, দেখো হোয়ার ওয়াজ মণ্ডল অ্যাডমিটেড, আমরা মণ্ডল থেকে লেখা শুরু করব, তারপরে ওয়াজটা বসিয়ে দেবো, তাহলে কি হবে? মণ্ডল ওয়াজ অ্যাডমিটেড, মণ্ডলকে ভর্তি করা হয়েছিল কোথায়? টু অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, শর্ট ফর্মটাও ব্র্যাকেটে লিখে দিয়েছি AMH ফর ট্রিটমেন্ট। তাহলে চিকিৎসার জন্য মণ্ডলকে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল অর্থাৎ AMH-এ ভর্তি করা হয়েছিল। প্রশ্ন উত্তরের লাস্টটায় চলে এসো, শেষ প্রশ্ন, হু ওয়াজ গোয়িং টু রিসিভ দ্য স্মল বাওয়েল অফ নীলশেখর মণ্ডল। নীলশেখর মণ্ডলের যে ওই ক্ষুদ্র অন্ত্র সেটাকে কে পাবে? হু ওয়াজ গোয়িং টু, তাহলে হুয়ের জায়গায় উত্তরটা লিখে দিয়ে পুরো প্রশ্নটা যেমন আছে লিখে দেবো। তাহলে হুতে লিখেছি দেখো, অ্যান 8 years old চাইল্ড ইন চেন্নাই, চেন্নাইয়ের এক 8 বছর বয়সী এক শিশু বলে প্রশ্নটা যেমন আছে লিখে নাও, ওয়াজ গোয়িং টু রিসিভ দ্য স্মল বাওয়েল অফ নীলশেখর মণ্ডল, যে কিনা নীলশেখর মণ্ডলের ওই ক্ষুদ্র অন্ত্রটাকে পাবে। তাহলে হুয়ের জায়গায় খালি লিখে দেবো অ্যান 8 years old চাইল্ড ইন চেন্নাই, ব্যাস উত্তর হয়ে যাবে। তাহলে এখানে আমাদের আনসিনের 20 নাম্বার কমপ্লিট হলো, 6টা MCQ, 3টে ট্রু ফলস, যাতে 3 দুগুণে 6 আছে 12, আর 4টে কোয়েশ্চেন অ্যান্সার 2 করে 8। তাহলে এখানে 20 নাম্বার আনসিন কমপ্লিট হলো, সিন তো আগেই 20 কমপ্লিট করে দিয়েছি। এরপরে চলে আসবো গ্রামার সেকশানে। তোমরা যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি আগেই বললাম তোমাদের ইংলিশ রিলেটেড সমস্ত রকমের ভিডিও এবং ABTA টেস্ট পেপারের সমস্ত ইংলিশ পেজ তোমরা এবং বাংলা মানে ও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পেয়ে যাবে, যেখানে সবটাই একটা ভিডিওতে সিন, আনসিন এবং গ্রামার। এরপরে গ্রামার সেকশানে তোমরা চলে এসো, সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি বলেছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্যাঙ্কস। আমাদের সঠিক অপশানটা চুজ করে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে ভার্বের সঠিক ফর্ম দেওয়া আছে, যেটা সঠিক ফর্ম ভার্বের সেটাকে আমাদের চুজ করতে হবে। তো আমি দেখো টিক দিইনি, যেটা সঠিক হবে তার নিচে আন্ডারলাইন করে দিয়েছি, আমি তোমাদের একবার পড়িয়ে বুঝিয়ে দিই। হোয়েন সেলিম আলী রিটার্নড হোম, যখন সেলিম আলী ঘরে ফিরেছিল। দেখো ওয়াজ রিটার্নিং কিন্তু হবে না, ঘরে ফিরছিল এরকম হয় না, কারণ তারপরেই লেখা আছে হি ড্যাশ এ কোর্স ইন জুলজি, তাহলে এটা করতে হবে হি ডিড এ কোর্স ইন জুলজি।
তাহলে যখন সে ঘরে ফিরেছিল, সে দেখো ঘরে ফিরতে ফিরতে তো কোনো কোর্স করা যায় না, তাহলে প্রথমটা হবে রিটার্নড। যখন সে ঘরে ফিরেছিল সেলিম আলী, তখন সে কি করেছিল? হি ডিড এ কোর্স ইন জুলজি, তিনি জুলজি বিষয়ে একটা কোর্স করেছিলেন। এবং তারপরে লেখা আছে, দেখো তিনটে অপশান আছে, অ্যাপয়েন্টেড, হ্যাড অ্যাপয়েন্টেড, ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যান্ড ড্যাশ অ্যাজ এ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, উনি কিন্তু নিজে কাউকে অ্যাপয়েন্ট করেননি, তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে, তাই সঠিক উত্তর হবে অ্যান্ড ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এবং বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির মিউজিয়ামের একজন গাইড হিসাবে ওনাকে নিযুক্ত করা হয়েছিল। তাহলে প্রথমটা হলো রিটার্ন, সেকেন্ডটা ডিড, লাস্টেরটা ওয়াজ অ্যাপয়েন্টেড। এখানে 4 শেষ হলো, এরপর তোমরা গ্রামারের 5-এ চলে এসো। 5-এ কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশন। সঠিক আর্টিকেল প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এখানেও আমি শূন্যস্থান পূরণ করে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে মানে বলে দিই। অ্যান্ড দ্য ইঞ্জিন ওয়াজ ফাউন্ড ড্যাশ এ ডিসইউজড ওয়েল। ইঞ্জিনটাকে পাওয়া গেল একটা ব্যবহার না করা কুয়োর মধ্যে। দেখো ওয়েল আছে কুয়ো, তাহলে কুয়োর মধ্যে ইঞ্জিনটা পড়ে গেছে, তাই এটা কী হবে? ইনটু। তাহলে দ্য ইঞ্জিন ওয়াজ ফাউন্ড ইনটু এ ডিসইউজড ওয়েল নিয়ারলি উইথ ইটস ব্যাক আপ, এবং ইঞ্জিনের পেছন অংশটা উপরের দিকে উঠেছিল। এটা আমরা যখন ক্লাস 9-এ পড়তাম বা 10-এ ঠিক মনে পড়ছে না, তখন এই গল্পটা আমাদের ছিল। আর কে নারায়ণের লেখা দ্য ইঞ্জিন ট্রাভেল। আই প্রেড টু হেভেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম। দ্বিতীয়টা হবে টু, কেন? টু সেভ মি ফ্রম ফ্রেশ কমপ্লিকেশনস, আর যেন নতুন কোনো ঝামেলা বিপত্তি না আসে। বাট ড্যাশ দ্য ওনার অফ দ্য হাউস, কী হবে? দ্য, বাট দ্য ওনার অফ দ্য হাউস, কিন্তু বাড়ির মালিক মানে যার কুয়োটা, হোয়েন ই কেম রাউন্ড অ্যান্ড স, যখন তিনি এসে এটা দেখলেন, হোয়াট হ্যাড হ্যাপেন, কি ঘটেছে, লাভড হার্টিলি, সেনে আন্তরিকভাবে মানে মন খুলে হাসলেন। তাহলে প্রথমটা হলো ইনটু, পরেরটা টু, লাস্টেরটা দা। এবার তোমরা বিয়ের দাগে চলে এসো। ডু অ্যাজ ডিরেক্টেড, যেরকম তারা এখানে মেন গ্রামার পেজটা। প্রথমে একেরটা কি বলেছে? দ্য ম্যান সেড টু মি, লোকটি আমাকে বলেছিল, ডু ইউ নো হোয়ার হি লিভস, তুমি কি জানো সে কোথায় বাস করে? এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ভালো করে লক্ষ্য করো, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দ্য ম্যান সেড টু মিটা হয়ে যাবে কি? দ্য ম্যান আস্কড মি। আর ডু দিয়ে প্রশ্ন করেছে, দেখো ডব্লিউএইচ দিয়ে প্রশ্ন করলে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বসাই, কিন্তু ভার্ব দিয়ে প্রশ্ন করলে আমাদের লিঙ্কার হিসাবে কি আনতে হয়? ইফ আনতে হয়। ন্যারেশন চেঞ্জের অ্যান্সারটা কি করেছি দেখো, দ্য ম্যান সেড টু মিটা হয়ে গেছে দ্য ম্যান আস্কড মি, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টু থাকলে আস্কড হয়ে যায়। যেহেতু ডু দিয়ে প্রশ্ন করেছে তাই লিঙ্কার হিসাবে ইফ এনেছি, এবং ইউ ছিল, ইউটা চেঞ্জ হয়ে প্রোনাউন চেঞ্জ হয়ে যাবে আই। এবার দেখো ওদিকে কিন্তু পাস্ট টেন্স ছিল সেড, আর এদিকে আছে প্রেজেন্ট টেন্স নো, তাহলে নোটা হয়ে যাবে নিউ। ইফ আই নিউ হোয়ার হি, আবার লিভসটা দেখো ওটাও প্রেজেন্ট টেন্স আছে, ওটাকেও পাস্ট করে দেবো লিভড। তাহলে অ্যান্সারটা কী হলো? দ্য ম্যান আস্কড মি, লোকটি আমাকে জিজ্ঞাসা করেছিল, ইফ আই নিউ হোয়ার হি লিভড, আমি কি জানতাম যে সে কোথায় বাস করতো। এরপরে বিয়ের দুয়েরটায় চলে এসো। এখানে কি বলেছে? সি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় দুবার ফেল করেছে। সি উইল ট্রাই এগেন, সে আবার চেষ্টা করবে। জয়েন দ্য সেন্টেন্স বলেছে বাক্যটিকে যোগ করতে। কোনো সেন্টেন্সে বলেনি যে সিম্পল করতে হবে কি কমপ্লেক্স কি কম্পাউন্ড, তাহলে তো খুব ইজি, আমরা যা ইচ্ছা করে জয়েন করে দেবো। আমি অলদো দিয়ে জয়েন করেছি, অলদো মানে যদিও, তোমরা অলদোর জায়গায় শুধু দো দিতে পারো, মানে এলটা বাদ দিতে পারো, সেটা মানেও যদিও। কি লিখেছি? অলদো সি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম, যদিও সে পরীক্ষায় দুবার ফেল করেছে, সি উইল ট্রাই এগেন, সে আবার চেষ্টা করবে। এবারে গ্রামারের লাস্ট তিনেরটায় চলে এসো। ইউ শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার, তোমার গরিবদের জন্য সহানুভূতি হওয়া দরকার, সহানুভূতি থাকা দরকার। সিম্প্যাথি, দেখো ওটাকে একটু বোল্ডে ডিপ কালো করা আছে, বলেছে ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি, এই সিম্প্যাথির অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এই যে সিম্প্যাথি এখানে আছে, এটা হচ্ছে নাউন ফর্ম মানে সহানুভূতি, আর সিম্প্যাথির অ্যাডজেক্টিভ ফর্ম হবে সিম্প্যাথেটিক অর্থাৎ সহানুভূতিশীল। আমি সেটাকে কি চেঞ্জ করেছি দেখো, ইউ শুড বি সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পুয়ার, তোমার গরিবদের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। তাহলে ইউ শুড বিটা যেমন ছিল তেমনই হলো। হ্যাভ সিম্প্যাথিটা চেঞ্জ হয়ে যাবে কি, ইউ শুড বি সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পুয়ার, তোমার গরিবদের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার বা উচিত। এখানে আমাদের গ্রামার সেকশন শেষ হলো। এরপরে লাস্টে সিয়ের দাগে চলে এসো ফ্রেজাল ভার্ব। আন্ডারলাইন ওয়ার্ডগুলোর আমাদের ফ্রেজাল ভার্ব বসাতে হবে। প্রথমটা আছে উই শুড অ্যাবলিশ আওয়ার ব্যাড হ্যাবিটস, আমাদের উচিত খারাপ অভ্যাসকে ত্যাগ করা, অ্যাবলিশ মানে ত্যাগ করা। দুয়েরটা আছে হি প্রিটেন্ডেড অ্যান এয়ার অফ ইনোসেন্স, সে কী করলো? প্রিটেন্ডেড মানে অভিনয় করা বা ভান করা, সে কিসের ভান করলো? এয়ার অফ ইনোসেন্স, নিষ্পাপ হবার।
আর 3-এরটা দেয়ার ওয়াজ নান টু বিড হিম গুড বাই অ্যাট দ্য স্টেশন, স্টেশনে তাকে বিদায় জানানোর জন্য কেউ ছিল না, বিড মানে বিদায় জানানো। তো নিচে 4টে অপশান আছে, আমাদের যে কোনো 3টে সঠিক উত্তর বাছাই করতে হবে। তো এখানে আমি সেটা সলভ করে দিয়েছি। দেখো, অ্যাবলিশ ত্যাগ করা বা কোনো কিছু ছেড়ে দেওয়া, সেটাকে কি বলে? ডু অ্যাওয়ে উইথ, মানে লোপ পাওয়া, আমাদের ওই খারাপ অভ্যেসকে ত্যাগ করা উচিত। 2-এরটা প্রিটেন্ডেড, প্রিটেন্ডেড মানে অভিনয় করা। এখানে দেখো পুট অন আছে, পুট অন হচ্ছে পরিধান করা। ওই যে সে নিষ্পাপ হবার ভান করলো, তার মানে কি হলো? সে একটা অন্য কিছু, সে আসলে যা সেটা না করে একটা কিছুর ভান করলো। পুট অন মানে পরিধান করা, তাহলে নিষ্পাপ হওয়ার যে তার মানে যেন একটা নিষ্পাপ হবার সে পোশাক পরিধান করলো, ওই জন্য দ্বিতীয়টা হবে পুট অন। আর লাস্টেরটা বিড, বিড মানে হচ্ছে জানানো, এটা হবে সেন্ড অফ, ওই যে বিদায় জানানো, স্টেশনে তার জন্য কেউ যায়নি। এরপরে তোমরা একদম লাস্ট পেজ 131-এ চলে এসো। এখানে 6-এর দাগে কি আছে? এখানে সমার্থক শব্দ। আনসিন প্যাসেজে আমরা কিছু শব্দ যা যা পড়লাম, এখানে সেখানেই কিছু শব্দ বলা আছে। তো এই মানে আর ওই মানে যেটার এক, অর্থাৎ সমার্থক শব্দ আমাদের লিখতে হবে, যেটাকে ভোকাবুলারি বলা হয়। এবং এখানে 4টে ভোকাবুলারিতে 2 মার্কস করে কিন্তু 8 মার্কস আছে। তো চলো এটাও আমি সলভ করে দিয়েছি, তোমাদের পড়িয়ে একবার বলে দিই। প্রথমে আছে ডিস্ট্রিবিউটেড, বিতরণ করা। প্যাসেজে ছিল অ্যালোকেটেড, অ্যালোকেটেড মানেও কিন্তু দান করা বা বিতরণ করা, ওই যে অঙ্গটা দান করা হয়েছে। তারপরে 2-এতে ছিল ভেরি সিরিয়াস, খুব মর্মান্তিক, এটা কি হবে? ওই যে দুর্ঘটনাটায় লেখা ছিল গ্রিভিয়াস, মর্মান্তিক। ক্রিটিক্যালটাও লিখতে পারো, দুটো মানেই হবে মর্মান্তিক, অনেকের ইন্টেন্সিভও মনে হতে পারে। 3 নম্বরে আছে এক্সট্র্যাক্টেড সামথিং, কোনো কিছু নিষ্কাশন করা বা বের করা, এটা হবে কি? রিট্রাইভড, পুনরুদ্ধার করা। আর লাস্টেরটা ছিল দেখো গেভ পারমিশন, অনুমতি দেয়া, অনুমতি দেওয়াকে কি বলে? কনসেন্টেড। ওই যে নীলশেখর মণ্ডলের বাবা অঙ্গদান করতে কিন্তু কনসেন্ট অর্থাৎ অনুমতি দিয়েছিল। তাহলে এখানে আমাদের গ্রামার এবং ভোকাবুলারির যে 20 মার্কস ছিল সেটাও কমপ্লিট হলো। এবং এই প্যাসেজে সিন আনসিন গ্রামারের যে পার্টটা ছিল পুরো 60 নাম্বার আমি কমপ্লিট করে দিলাম। এরপরে রাইটিং সেকশান শুরু হয়েছে। আমি এই ভিডিওতে আর রাইটিং করাচ্ছি না, আমি বলেছি তোমাদের যে সব রাইটিং আমি এভাবে করাবো না, কিছু ইম্পর্টেন্ট রাইটিং স্কিল তোমাদের ক্লাস 10দের জন্য আমার অলরেডি করানো আছে, তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। এবং কিছু ইম্পর্টেন্ট রাইটিং যেগুলো পরীক্ষায় আসতে পারে আমি সেগুলো নিয়ে একটা ভিডিও করে দেবো। এবং তোমরা কমেন্ট করে জানিও যদি তোমাদের কোনো সাজেশান লাগে, তাহলে মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ বা 10 দিন আগে আমি একটা সাজেশান রিলেটেডও ভিডিও করব। তো এই ভিডিওতে আমি সিন আনসিন গ্রামারের পুরো 60 নম্বর কমপ্লিট করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ইন্সপায়ার করে, আরও মোটিভেট করে এরকম ভিডিও করার জন্য। আমি কোনো রকম এডিট করি না, এই যে দেখো ভিডিওটা প্রায় 30 মিনিট আমি একটানা তোমাদের পড়িয়ে গেলাম, এটা আমি একভাবেই পড়িয়ে গেলাম। তাই তোমরা কমেন্ট করে জানালে কেমন হয়েছে, আমারও খুব ভালো লাগে। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বলেছি তোমাদের এই 2024 ABTA টেস্ট পেপারের সমস্ত ইংলিশ পেজের সিন আনসিন গ্রামার এবং রাইটিং তোমরা বাংলা মানেও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে এর পরের পেজ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।